Namaskar, hello, and a very, very good afternoon. Ajke Sunday, and Sunday is the day when we actually motivate and inspire each other a little more. যদিও আমাদের মোটিভেশন ইন্সপিরেশনের এই জার্নি চলছে অনেক দিন অনেক বছর ধরে। আজকে কিন্তু আমাদের সাথে আমরা পাচ্ছি আমাদের ডক্টর মুখার্জিকে ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স। সো উইথ গ্রেট প্লেজার আই ওয়েলকাম স্যার Dr. Shubhamoy Mukherjee from the Department of Orthopedics, Apollo Multispeciality Hospital, the Taruf Teke. Thank you so very much, Dr. Mukherjee, for your time. নমস্কার। নমস্কার। স্যার, প্রথম প্রশ্ন, কেমন আছেন আপনি? ভালোই আছি। গরম তো ভালোই পড়েছে। ঠিক। আর অল্প অল্প বৃষ্টিও। অল্প অল্প বৃষ্টি, হ্যাঁ সেটা একটু খুবই কম, যদিও গরমই মেন। রাইট। সো ডক্টর মুখার্জি, আজকে থেকে আপনি আমাদের মোটিভেটের এই দলের একজন কি মোটিভেটর, এবং যেটা হয় যে এই দলে অনেকেই আছেন যারা রেগুলারলি এক্সারসাইজ করেন, কিন্তু হাড় গোড় ব্যথা ইত্যাদি ইজ আ পেরিনিয়াল প্রবলেম। আমার মনে হয় এটা একটা এমন জিনিস যেটা সবার সবসময় সমস্যা। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন আমাদের সাবজেক্টে যেটা জানতে চাইবো, যে ধরুন যারা ওভারওয়েট, তারা যখন কোনো জিম বা ওয়াকিং বা কোনো এক্সারসাইজ রেজিম শুরু করে ওয়ান ফাইন মর্নিং, ঠিক শুরু করার আগে বেসিক কি কি মাথায় রাখা উচিত বা কি কি ওয়ার্ম আপ করা উচিত, যাতে আমাদের কোনো ইনজুরি না হয় এবং যাতে আমরা সেফলি আমাদের জার্নিটা কন্টিনিউ করতে পারি? হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি যারা জিমে জয়েন করেন, এখন অনেক জিমেই এরম হয়েছে যে এখন মেডিকেল সার্টিফিকেট কম্পালসারি। তো মেইনলি যেটা দেখা দরকার, ওনাদের প্রি এক্সিস্টিং কোনো প্রবলেম আছে কিনা। বিশেষ করে হাঁটুর সমস্যা বা কোমরের সমস্যা, এই দুটোই মোস্টলি কমন, বা আরো অনেক সমস্যা হয়। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা অনেক কিছু বারণ করি, স্পেশালি ইন জিম। তো সেইগুলো মাথায় রেখে তবেই এক্সারসাইজ বা কোনো রেজিম শুরু করা উচিত। আর গ্র্যাজুয়ালি হয়তো আমরা নিয়ের কন্ডিশন বা কোমরের কন্ডিশন দেখে, হ্যাঁ, তো জিম ট্রেনিং এর যে অ্যাডভান্স যেগুলো এগুলো আছে, এক্সারসাইজেস আছে, সেগুলো অ্যালাউ করা যেতে পারে। কিন্তু ইনিশিয়ালি যদি কেউ জিমে ঢুকে, হ্যাঁ, যে এমন কিছু এক্সারসাইজ করেন যেগুলো করার কথা নয়, হ্যাঁ, যেগুলো করলে ওনাদের হাঁটু বা কোমরের সমস্যা বাড়তে পারে, সেইগুলো করলে কিন্তু একদমই ওইগুলো রেকমেন্ডেড নয়। তখন ওনার আম, মানে আরো উনি মানে ডিমোটিভেটেড হয়ে যাবেন জিমের জন্য। তো এটা একদমই ঠিক হবে না। তো এইগুলো মাথায় রেখে তবেই জিম জয়েন করে জিম শুরু করা উচিত। ওকে ডক্টর মুখার্জি, এই জিমে ধরুন একটা সার্টিফিকেট নিয়ে আমরা গেলাম ইত্যাদি, কিন্তু অনেকে আছে যারা বাড়িতে থেকেই এক্সারসাইজ করার চেষ্টা করে, হ্যাঁ, তারা হয়তো এনরোলড হয়নি। আর তাদের কি বেসিক মাথায় রাখা উচিত? কারণ সমস্যা সবার রয়েছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা ইত্যাদি ইত্যাদি। তো বাড়িতে যারা সেলফ ওয়ার্কআউট করেন বা ইউটিউব দেখে, ইউটিউব একটা বিশাল জ্ঞানের ভান্ডার আমাদের, একটু আমাদেরকে গাইড করেন। আচ্ছা, আনসুপারভাইজড কোনো কিছুই আমি তাদের কথাই বলছি যাদের প্রি এক্সিস্টিং হাঁটু বা কোমরের ব্যথা আছে, বা কোনো একটা অর্থোপেডিক প্রবলেমে ভুগছেন। যাদের এগুলো নেই তারা ওই গ্র্যাজুয়ালি এক্সারসাইজেস যেগুলো আছে, যেমন জুম্বা খুব পপুলার, ঠিক আছে, তো ওইগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে শুরু করা যেতে পারে। কিন্তু যাদের হাঁটু বা কোমরের সমস্যা আছে তাদের কিন্তু সুপারভাইজড জিমই দরকার। ঠিক আছে, আনসুপারভাইজ আনগাইডেড করলে ওনাদের কিন্তু হাঁটু বা কোমরের প্রবলেম বাড়তে পারে। জেন্টল ব্রিস্ক ওয়াকিং বা রানিং, হ্যাঁ, সেগুলো ইউজুয়ালি হাঁটু বা কোমরের সমস্যা এক্সাজারেট করে না। এক্সেপশনস আছে সবকিছুরই। তো প্রি এক্সিস্টিং প্রবলেম থাকলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে কি ধরনের ব্যায়াম আমাদের না করা উচিত, কি ধরনের এক্সারসাইজ না করা উচিত, ওগুলো জেনেই তবে এক্সারসাইজ শুরু করা উচিত। আরেকটা হচ্ছে যে যখন আমরা শুরুর দিকে এক্সারসাইজ শুরু করি, তখন প্রথম কয়েকদিন ব্যাপারটা ভীষণ কষ্ট, মানে হাত মানে কাফ মাসেলে ব্যথা ইত্যাদি ইত্যাদি, মানে প্রথম এক দুদিন পরেই অনেকেই আমরা ভীষণ ডিমোটিভেটেড হয়ে যাই, এক্সারসাইজ শুরু করে থেমে যাই। সেই জাতীয় পেশেন্টদের আপনি কি বলেন, কিভাবে মোটিভেট করেন?
আর এটা একটা কমন প্রবলেম, ঠিক আছে? তো যে কোনো আনঅ্যাকাস্টমড অ্যাক্টিভিটি করলে আমাদের সেই মাসলস আর এগুলো গিভ আপ করে আর ব্যথা হয়, ঠিক আছে? তো রেকমেন্ডেড হলো যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শুরু করা। তাও হয়তো ব্যথা হবে, কিন্তু মানে কোনো মেজর কিছু ইস্যু অ্যারাইজ করবে না, যেমন স্প্রেন হওয়া, মাসল স্প্রেন, হ্যাঁ, বা লিগামেন্টাস কোনো ইনজুরি হওয়ার চান্সেস তখন কম থাকে। তো যাই করবেন মানে গ্র্যাজুয়ালি স্টার্ট করবেন, ঠিক আছে? একটু ইনিশিয়াল পার্টটা একটু স্লো গেলে পরে আপনার প্রোগ্রেসটা অনেক বেটার হবে। রাইট। ডক্টর মুখার্জি, আজকে আপনাকে পেয়েছি এবং উই আর ভেরি ভেরি লাকি অ্যান্ড ভেরি হ্যাপি যে রোববার দিন আপনি আমাদের সময় দিয়েছেন। এবার ধরুন প্রচুর মানুষের কাঁধে সমস্যা, কারণ এখন এই সারাক্ষণ ল্যাপটপে কাজ করা, বা যারা ধরুন রান্নাও করছে সারাক্ষণ ডান হাত দিয়ে রান্না করে, কারোর কাঁধে সমস্যা, কারোর টেনিস এলবো, এরম যখন কারোর অলরেডি প্রি এক্সিস্টিং সমস্যা রয়েছে, তারা কিভাবে ফিটনেসটাকে অ্যাচিভ করতে পারে? কারণ ওয়েটস তোলা ইত্যাদি অনেক কিছুতেই অনেক রকমের বারণ থাকে, বডি হুম। পশ্চারের অনেকগুলো রেগুলেশন থাকে। যদি একটু আমাদের পশ্চার গাইডেন্স দেন, যাদের কিছু প্রবলেম রয়েছে তারা কিভাবে অল্প অল্প করে শুরু করতে পারে তাদের ফিটনেসের গল্প। হুম। তো মেনলি জানতে হবে যে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে হবে কোন কোনগুলো করা বারণ, ঠিক আছে? ডোন্টস আর মোর ইম্পর্টেন্ট দ্যান ডুজ, ঠিক আছে? যাদের প্রি এক্সিস্টিং কোনো কন্ডিশন আছে, ঠিক আছে? তো যদি কারোর ফ্রোজেন শোল্ডার থাকে, ডোন্টস খুব একটা থাকে না, ওনাদের সুপারভাইজ ইউজুয়ালি ফিজিওথেরাপি লাগে। শোল্ডারের এক্সারসাইজ বা ওয়েট ট্রেনিং ছাড়া এমনি জেনারেল রেঞ্জ অফ মোশন মানে জেনারেল এক্সারসাইজেস হাতের গুলো উনি করতে পারেন, ঠিক আছে? কিন্তু ওয়েট লিফটিং বা পুলি বেসড এক্সারসাইজেস গুলো এগুলো একটু পরের দিকে আসবে, ঠিক আছে? তো টেনিস এলবোর ক্ষেত্রে ওয়েট লিফটিং আমরা বারণ করি, ঠিক আছে? তো ওয়েট লিফটিং করা যাবে না টেনিস এলবো থাকলে। টেনিস এলবো থাকলে মানে এমন কিছু যেমন রিঙ্গিং মুভমেন্টস অফ হাত, মানে হাতকে ঘোরানো, মানে আমরা যখন খুন্তি ঘোরাই সেই সব, বা ধরুন কাপড় নেকড়াই, ওই ধরনের কাজগুলো করতে গেলে টেনিস এলবোতে সমস্যা বাড়ে। তো এনি এক্সারসাইজ যেগুলো ওই অ্যাক্টিভিটি গুলোকে মিমিক করছে, তো সেই এক্সারসাইজ গুলো একদমই রেকমেন্ডেড হয় না। এরকম ভাবে বডির প্রত্যেক পার্টের প্রবলেমের জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো, কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো করা ঠিক হবে না, সেগুলো করলে কন্ডিশন এক্সাজারেট হবে। তো সেইগুলো মাথায় রাখতে হবে, সেইগুলো ডোন্টস আর মোর ইম্পর্টেন্ট ইন দিস কেসেস দ্যান ডুজ। জেনারেলি ওভারওয়েট পেশেন্টদেরকে ডোন্টস এর যদি আপনি একটা লিস্ট একটু আমাদের সাথে শেয়ার করেন জেনারেল সিচুয়েশনে, কারণ অনেক সময় অনেক সমস্যাই আমরা দ্বারা অধিক আমাদের একটু কমন হুম। হয়ে যায়। আচ্ছা, তো প্লেন ওবেসিটি শুধু এক্সারসাইজের সাথে ডায়েটারি অ্যাডভাইস খুব ইম্পর্টেন্ট। তো ডায়েটিশিয়ান কনসালটেশন আমরা সব সময় বলি যাদের অ্যাকচুয়াল ওবেসিটি আছে, ঠিক আছে? তো দুটোর কোলাবোরেশনে এফেক্টস আর মাচ বেনিফিশিয়াল, ঠিক আছে? টু স্টার্ট উইথ ওবিস পেশেন্টরা যেটা করতে পারেন, তো ব্রিস্ক ওয়াকিং, তারপরে আস্তে আস্তে রানিং, তারপরে বডি অ্যাক্লেমেটাইজড হলে স্কিপিং জগিংটা একটু পরে, ঠিক আছে? তো তাছাড়া তো যেগুলো বললাম ডোন্টস এর লিস্ট থাকে, যেগুলো ওনার পার্টিকুলার হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তো এইগুলো করা যাবে না, ঠিক আছে? কারোর যদি ধরুন নি পেন আছে, ঠিক আছে, তাহলে তার নি এর কিছু ফিজিওথেরাপি রেজিমেন আছে, ঠিক আছে? সেই এক্সারসাইজ গুলো ওনাকে হাঁটুর জন্য করতে হবে। তার সাথে ডায়েটারি অ্যাডভাইস ফলো করতে হবে। তার সাথে ব্রিস্ক ওয়াকিং অলওয়েজ রেকমেন্ডেড। ব্রিস্ক ওয়াকিং আমরা সব সময় অ্যালাউ করি। একদম বেড রিডেন হয়ে থাকবেন, একদম কোনো কাজ করবেন না ব্যথার জন্য, সেটা আমরা একদমই চাই না। তো ব্রিস্ক ওয়াকিং, তারপরে রানিং, তারপরে কন্ডিশন দেখে তারপরে আমরা স্কিপিং, জগিং এটসেট্রা, বা কিছু অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রামস যেগুলো আছে ওয়েট বেসড, পুলি বেসড, হ্যাঁ, বা কিছু জাম্পিং এক্সারসাইজেস, সেগুলো করা যেতে পারে। যেখানে আহ, কোনো ব্যথা বেদনা ওষুধ খাওয়া ছাড়া কি আর কোনো ওয়ে আছে টু টেক কেয়ার অফ দ্য পেন? কারণ ইনিশিয়ালি ওজন কমাতে গেলে অনেক এক্সারসাইজ করলে গায়ে ব্যথা হয়, তো কোন রকম কম্প্রেশন, কোন রকম ঘরোয়া টোটকা দ্যাট ক্যান বি বেনিফিশিয়াল ফর আস?
ইয়েস অবভিয়াসলি। তো যে কোনো রকম ব্যথা বেদনা যখন শুরু হয় তখন আইস কম্প্রেস ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো চোখ বন্ধ করে সব যে কোনো কন্ডিশনে যদি হঠাৎ করে ব্যথা বাড়ে তো আইস কম্প্রেস দিন। ঠিক আছে, তো দ্যাট উড বি দ্য বেস্ট। ঠিক আছে, তাছাড়া তো ওষুধপত্র আছে, কিন্তু ইনিশিয়ালি যখন হাতের কাছে কিছু থাকছে না, তো বাড়িতে ফ্রিজ সবারই আছে, তো ওখান থেকে আইস নিয়ে একটা প্যাকেটে নিয়ে তার উপরে একটা কাপড় র্যাপ করে আপনি দিন। ঠিক আছে, তাছাড়া এখন অনেক রকম অল্টারনেটিভস, আইস জেল আছে, আইস প্যাক আছে। হ্যাঁ, তো দেওয়ার সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে, ডাইরেক্টলি দেবেন না, একটা কাপড়ে জড়িয়ে নিয়ে দেবেন। ঠিক আছে। এটা কি ঠিক যে আইস কম্প্রেশনের একটা টাইম আছে, বেশি অধিক আইস কম্প্রেশনে লং প্রবলেম হতে পারে? আইস কম্প্রেশনের কোনো কোনো ছোট নিয়ম আছে? আচ্ছা, আইস ইন্ডিউস আমাদের যেমন আগুন থেকে বার্নস হয়, তো আইস ইন্ডিউস স্কিনে কিন্তু বার্ন টাইপ রিয়াকশন করে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট আইস একদম স্কিনে লাগাতে বারণ করি। তো আহ তো আইস প্যাকটাকে কাপড়ে জড়িয়ে নিয়ে দিতে হবে। জায়গাটা নাম হয়ে গেলে প্রেফারেবলি সরিয়ে নিয়ে আবার কিছুক্ষণ পরে দিলেই হবে। ঠিক আছে, তো ডিপেন্ড করছে মানে আপনার কন্ডিশনটা কিরকম। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা তো থ্রু আউট ডে, হ্যাঁ, তো দিতে বলি। ঠিক আছে, তো একটুখানি তুলে নিয়ে আবার ফ্রিকোয়েন্ট ইন্টারভালস দিতে বলি। আর ইন জেনারেল আপনি 3 বার দিলেন, 3 টাইমস বা 4 টাইমস আ ডে, 15-20 মিনিটস করে, দ্যাট উড বি আই গেস অ্যাডিকুয়েট। এবার স্লিপিং পশ্চার নিয়ে একটু জিজ্ঞেস করব, কারণ অনেক সময় কি হুম হয় ঘুমের বালিশের দোষে বা ঘুমের দোষে, মানে ঘুমানোর পশ্চারের দোষে হুম অনেক রকমের ব্যথা বেদনা গুলো হয়, যেগুলো আমরা ঘুম হুম থেকে উঠে রিয়েলাইজ করি যে গতকাল রাতে তো ইট হুম ওয়াজ ফাইন, এন্ড হুম ঘুম থেকে উঠে সাডেনলি দের ইজ আ লট অফ পেন সামওয়্যার। সো হোয়াট হুম। ইজ ইয়োর বেস্ট অ্যাডভাইস ফর দ্য রাইট স্লিপিং পশ্চার এন্ড অলসো দ্য পিলোজ, এন্ড স্পেশালি আমরা যারা বাঙালি আমরা অধিক বালিশ নিয়ে শোয়ার চেষ্টা করি, আশেপাশে বালিশ, মাথার হুম বালিশ। তো হুম। একটু যদি কাইন্ডলি বলো। আচ্ছা, মেনলি পিলো হাইটটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিলো হাইট এমনও হবে না যে একদম নেই পিলো, বা এমনও হবে না যে অত্যাধিক উঁচু পিলো। তো মিডিয়াম একটা পিলো হাইট, মানে যেটা কমফোর্টেবল আছেন। ঠিক আছে, কিন্তু খুব উঁচু না আর খুব নিচুও না। দেখবেন খুব নিচু বা পিলো ছাড়া, পিলো ছাড়া শুলেও কিন্তু ঘাড় একটা মানে হাইপার এক্সটেনশন, মানে মাথাটা একটা পিছন দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। দ্যাট ইজ অলসো নট গুড, তার জন্যও ঘাড়ে ব্যথা হয়। তো পিলো হাইট শুড বি মানে খুব মিনিমাম একটা হাইট একটা থাকবে, যাতে আপনি মোটামুটি আপনার বডির সাথে হেডটা মোটামুটি অ্যালাইন্ড থাকবে। ঠিক আছে, ঘাড়টা ভাঁজও হয়ে থাকবে না, আবার ঘাড়টা একদম পিছন দিকে বেন্ডও হয়ে থাকবে না। তো এরকম পিলো আপনাকে ইউজ করতে হবে। আর মেনলি পশ্চার বলতে গেলে তো ঘুমানোর সময় পুরোটা নিজের কন্ট্রোলে থাকে না, তো পিলো হাইটটা নিশ্চয়ই আমাদের কন্ট্রোলে থাকে, তো ওটাই একটু দেখে রাখতে হবে। তার উপরে আরেকটা জিনিস বলি, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, হাতের উপর মাথা রেখে শোয়া। ঠিক আছে, দ্যাট ইজ নট এট অল রেকমেন্ডেড। ঠিক আছে, হাতের উপর মাথা রেখে শুলে কিন্তু অনেক রকম সমস্যা হয় হাতের। একটু যদি সমস্যার ধারণা দিয়ে দেন তাহলে আমরা আরেকটু কেয়ারফুল থাকবো। আচ্ছা, হাতের উপর মাথা রেখে শুলে তো একটা তো আর্ম পেন হতেই পারে। ঠিক আছে, তাছাড়া ঘাড়ের সমস্যা হতে পারে। তাছাড়া হতে পারে যেটা হলো একদম হাতের উপর দিক, মানে আর্ম বলি, আর্মের উপর হাত রেখে শুলে অনেকক্ষণ হাত সকালে উঠে দেখবেন নাম বয়ে যায়। ঠিক আছে, আঙুল যেন ঠিক মতো কাজ করছে না। তো এইরকম সমস্যা হতে পারে। রাইট। যেটা হয়েছে ডাক্তারবাবু যে এখন এত প্রোডাক্ট চারিদিকে যে আমাদের অপশনস আর আনলিমিটেড এন্ড কনফিউশন ইজ এন্ডলেস। তো সেক্ষেত্রে যখন আমরা হাঁটতে যাচ্ছি বা জিমে যাচ্ছি, ফুটওয়্যার, রাইট ফুটওয়্যার কতটা ইম্পর্টেন্ট, এবং আপনার অ্যাডভাইসে হোয়াট ইজ দ্য রাইট ফুটওয়্যার দ্যাট ওয়ান শুড চুজ, মহিলা এবং পুরুষ নির্বিশেষে? আচ্ছা, ফুটওয়্যার এখন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। তো এখন ফুটপ্রিন্ট আর ফুট প্রেশার ওয়াইজ এখন ডিজাইন ফুটওয়্যার্স পাওয়া যায়, কিন্তু সেগুলো স্পেশাল কেসেস এর জন্য। ঠিক আছে, তো ইন জেনারেল আপনি যেই জুতো পরে কমফোর্টেবল, কোথাও কোনো এক্সেসিভ প্রেশার পড়ছে না, হাঁটতে গিয়ে কোনো রকম নতুন কোনো ব্যথার সৃষ্টি হচ্ছে না, তো ওই রকম জুতোই অবভিয়াসলি রেকমেন্ডেড। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, হিলস। ঠিক আছে, তো অত্যাধিক হিলস রেকমেন্ডেড নয়। ঠিক আছে, মিনিমাম হিল। হ্যাঁ, তো ফুল ফ্ল্যাট জুতোরও কিছু প্রবলেমস আছে, তো মিনিমাম একটা হিল
ঠিক আছে, আর কমফোর্টেবল শু, এটাই আমরা বলি সব সময়। হ্যাঁ, মানে এক একটা কোম্পানি এক এক রকম করে বিজ্ঞাপন নিয়ে আমাদের কনজিউমারদেরকে ভীষণ কনফিউজ করে দেয়। সো হোয়াট ইউ সেড হুম। ইজ কমফর্ট থাকলে, যেটাতে পায়ে কমফর্ট, হ্যাঁ। পড়তে আরাম আছে এবং পায়ের শেপের সাথে যেটা একদম অ্যাকোমোডেট করে যাচ্ছে আপনার, সেটা যেই ব্র্যান্ডই হোক, সেটা 200 টাকার একটা জুতো হতে পারে, সেটা 2000 টাকার জুতো হতে পারে, ঠিক আছে। ভিতরে কমফোর্টেবল, কোথাও কোনো প্রেসার পড়ছে না, আর আপনার ফুটের সাথে অ্যাকোমোডেট করে যাচ্ছে, মানে জুতোর শেপটা, সেটা সোল, সাইড, সামনে পিছনে সব জায়গাটাই আপনার পায়ের সাথে অ্যাকোমোডেট করবে, সেরকম জুতো পরতে হবে। রাইট। আপনার মতে হাউ বেনিফিশিয়াল ইজ আ রেগুলার মাসাজ, ইনফ্যাক্ট মাসাজ এই ব্যাপারটা, কারণ নানা জিমে সেটা প্রমোট করে, নানা রকম ভাবে আমরা we are attracted to that pleasure. So what is the best way? আপনি আপনার পেশেন্টদেরকে কি অ্যাডভাইস করেন? আচ্ছা, মাসাজ কখনো একটা ট্রিটমেন্ট হতে পারে না পার্সে, ঠিক আছে। গাড়ুর কোনো ধরুন একটা হাঁটুর একটা আর্থ্রাইটিস রইলো, মাসাজ ইজ নট আ ট্রিটমেন্ট, ঠিক আছে। ইট ক্যান বি আ মোড অফ রিল্যাক্সেশন, ঠিক আছে। আপনি কাজের শেষে এলেন, ঠিক আছে, আপনার কিছু এমনি জেনারেলাইজ একটা ধরুন একটা ফ্যাটিক হচ্ছে, হালকা গা হাত পা ব্যথা, তখন একটু মাসাজ নিলেন, দ্যাট ক্যান বি আ মোড অফ রিল্যাক্সেশন। কিন্তু এটা একটা ট্রিটমেন্ট অল্টারনেটিভ হিসেবে আমরা কখনোই এটাকে দেখি না। And এটার কি কোনো নিয়ম আছে যে সপ্তাহে একদিন কি দুদিন? বিকজ ইটস অল অ্যাবাউট ব্লাড সার্কুলেশন অলসো। না, সেরকম কিছু নেই, এটা আপনি রেগুলারও নিতে পারেন। মানে আপনি কতটা রিল্যাক্সড হতে চান, তো ইট ইজ নট আ থেরাপিউটিক থিং, মানে ট্রিটমেন্ট নয় এটা। এটা আপনার পার্সোনাল একটা রিল্যাক্সেশনের একটা জিনিস, তো ওইভাবেই ওটাকে আপনাকে নিতে হবে। রাইট। যেহেতু মাসাজ নিয়ে কথা হলো, আরেকটা এখন খুব ইন হচ্ছে মাসাজ চেয়ার। নানা রকমের চেয়ার, সেটা নানা রকম ভাবে কাজ করে ঘাড়ে, কাঁধে, পায়ে। এটার প্রোজ এন্ড কনস কি আপনি কিছু সাজেস্ট করবেন? আহ আবার বলছি, এই জিনিসগুলো এখন এগুলো আমরা অল্টারনেটিভ ট্রিটমেন্ট মেথডস বলে, যদিও এগুলো কোনো মানে ট্রিটমেন্ট বেনিফিটস হিসেবে আমরা দেখি না, আমরা কোনো বেনিফিট অ্যাজ সাচ ওগুলো থেকে পাই না। দিজ আর অল অ্যাকচুয়ালি মানে মোডস অফ রিল্যাক্সিং সামওয়ান, ঠিক আছে। তো আপনি বাড়ির শেষে ফিরে এসে ওগুলো রিল্যাক্স করতে পারেন, কিন্তু আপনার একটা প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন বা নতুন কিছু ডিটেক্টেড হলো, তার জন্য ওটা খুব একটা বেনিফিশিয়াল হওয়ার কথা নয়। যারা ধরুন এখন আর্লি টোয়েন্টিজ, সেভাবে ধরুন হাড়গোড়ের সমস্যা নেই, কিন্তু ফর বেটার বোন হেলথ অ্যান্ড স্ট্রাকচারাল হেলথ, তারা কি বেসিক খাওয়া দাওয়া বা কোনো মেবি কোনো সাবস্টিটিউট ক্যাপসিউল বা এটসেট্রা, যেটা আমাদের বোন হেলথকে বেটার করবে? এখন যেটা খুব কমন হয়ে গেছে, ইয়াং এজেও পাওয়া যাচ্ছে, সেটা হলো নানা রকম ভিটামিন ডেফিসিয়েন্সিস, আর বোন রিলেটেড হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো তো সেগুলো প্রিভেন্ট করার উপায় হলো মেনলি আউটডোর অ্যাক্টিভিটি বাড়ানো, ঠিক আছে। এখন আউটডোর অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, ঠিক আছে। তো আগেকার দিনের বাচ্চারা 12 12 বছর বয়সী ধরুন, ঠিক আছে, তো ওই সময় তারা মাঠে যতটা টাইম স্পেন্ড করতো, তারা এখন আর কেউ করে না, ঠিক আছে। তো সেই কারণে মানে সানলাইট ইজ আ মেজর সোর্স অফ ভিটামিন ডি, তো সেই কারণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। তাছাড়া জাঙ্ক ফুড অ্যাডিকশন, সেগুলোর জন্য নানা রকম অন্যরকম ভিটামিন এ, ভিটামিন সি, এগুলো প্রবলেম আসছে, ঠিক আছে। তো সেইগুলোর দিকে নজর রাখার জন্য ওই ডায়েটারি শাক সবজি, হ্যাঁ, তো দুধ জাতীয় খাবার, এগুলো খেতে হবে রেগুলার বেসিসে। তো ছোটবেলা থেকেই হ্যাবিট করা দরকার, তবেই এগুলো টোয়েন্টিজ বা থার্টিজ এ লোকে কন্টিনিউ করবে। হ্যাঁ, তো নতুন করে কোনো একটা জিনিস শেখানো সেটা খুব মুশকিল, মানে সেটা ইনভাইভ করা একজনের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ছোটবেলা থেকেই তো এই দিকে নজর রাখতে হবে যে শাকসবজি যেন খায় আর কি, ঠিক আছে, দুধ জাতীয় জিনিস যাতে খায়। আউটডোর অ্যাক্টিভিটি একটু প্রমোট করতে হবে, যতই পড়াশোনার চাপ থাকুক, একটু সকালবেলা একটু বেরিয়ে এলো বা বিকেলে একটু বেরোলো, ঠিক আছে। তো এইগুলোই মেনলি, মানে জেনারেল লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করতে হবে। জেনারেল লাইফস্টাইল ঠিক থাকলে মানে চান্সেস অফ ফিউচার অর্থোপেডিক প্রবলেমস বা যে কোনো প্রবলেম, অনেক প্রবলেমস আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। অনেকে যারা প্রি কোনো ইনজিওরি ছিল, ইনজুরির পরে ধরুন ব্রেক হয়েছে, মানে লম্বা একটা সময় তারা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেনি বিকজ অফ
হুম। দেয়ার হেলথ রিজন, সো তারা যখন আবার শুরু করবে তাদের কিভাবে শুরু করা উচিত এবং গ্র্যাজুয়ালি কিভাবে জিনিসটা এগোনো উচিত? অবভিয়াসলি সেই পার্টিকুলার হেলথ কন্ডিশনের যে ডোন্টস গুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে। সেগুলো মাথায় রেখে বাকি যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে। প্রথম দিনে হয়তো যেরকম ধরুন জিম ট্রেনার বললো আপনাকে 100টা সিট আপস আজকেই করতে হবে, তো প্রথম দিনে তো 100টা সিট আপস আপনার হবে না, তো আপনি ধরুন আস্তে আস্তেই করলেন, মানে নিজেকে একটুখানি স্ট্রেস করতে হয়, কিন্তু সেটা ইনিশিয়াল পিরিয়ডে অত্যাধিক মাত্রায় করলে ওই গা হাত পা ব্যথা হবে। ঠিক আছে, তো আস্তে আস্তে শুরু করবেন আর ডোন্টস গুলো মাথায় রাখবেন। আমাদের মোটিভেটেড ডক্টর মুখার্জি আপনাকে এই গা হাত পা ব্যথা যাতে কম হয়, মানে ধরুন জিমে যাওয়ার আগে আমরা কি করতে পারি যাতে পোস্ট জিম আমাদের অত চাপ না হয় বা ওই ডিমোটিভেটেড না হয়ে যাই আমরা, কারণ গা হাত পা ব্যথা বিকামস আ হুম। ভেরি বিগ কনসার্ন ফর অল অফ আস। তো আপনাদের গোলস সেরকম ভাবে সিলেক্ট করতে হবে। গোলস এরকম নয় যে আমাকে 1 সপ্তাহের মধ্যে 10 কিলোজ ইন 10 ডেজ, এরকম গোল করা ঠিক হবে না। ঠিক আছে, তা ওইগুলো করতে গেলে ইনিশিয়াল পিরিয়ডে আপনার প্রবলেম হবেই। তো আপনার গোল হলো যেটা আপনি আস্তে আস্তে ওয়েট লস করবেন। হ্যাঁ, তো আস্তে আস্তে আপনি যখন 2 সপ্তাহ ধরুন বা 3 সপ্তাহ গেল ধরুন, তাহলে দেখবেন আপনার গা হাত পা ব্যথা আস্তে আস্তে অ্যাক্লামেটাইজড হয়ে যাচ্ছে। এতটাও গা হাত পা ব্যথা হওয়া উচিত না যে আপনার অ্যাক্টিভিটিটাই বন্ধ হয়ে গেল। তো আস্তে আস্তে একদম গ্র্যাজুয়ালি শুরু করুন আর ভালোভাবে বিল্ড আপ করুন আর সেটাকে মেনটেন করুন, তাহলেই আপনার ওয়েট লস হবে। আর ওয়েট লসটা আপনি মেনটেন করতে পারবেন, নইলে প্রবলেম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ কনসিয়াস এবং আপনি অনেকটাই অবভিয়াসলি নিজের খেয়াল তো রাখেনই। তো এত বিজি শেডিউল, কারণ আপনি একজন ডাক্তার উইথ অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, আই এম শিওর ইউ হ্যাভ আ লট অফ পেশেন্টস এন্ড আ ভেরি লং ডে এভরি ডে। তাও নিজের হেলথ এবং নিজের ফিটনেস আপনি কিভাবে রাখেন ডক্টর মুখার্জি? তো মেন হলো নিজের ডায়েটটাকে ঠিক রাখা, কিছুটা টাইম নিজেকে দেওয়া। ঠিক আছে, নিজেকে কিছু টাইম দিতেই হবে। ঠিক আছে, সেটা বলুন একটু বাইরে ঘুরে আসা, ঠিক আছে, একটু ওয়াকিং এ যাওয়া, ঠিক আছে, বা একটু সুইমিং করা, ঠিক আছে, আর সাইক্লিং করা। ঠিক আছে, তো সময় যখন একটু পাওয়া যায় তখন এগুলো একটু করার চেষ্টা করে। বিশেষ করে আমরা চেষ্টা করি কিছুটা সময় নিজের জন্য রাখার জন্য। মিউজিক শোনা, কেননা ফিজিক্যাল মেন্টাল সব জিনিসগুলোই আমাদের মানে লিঙ্কড আছে। তো মানসিক ভাবে কেউ ঠিক না থাকলে আমাদের ফিজিকেও সেটা এফেক্ট করে। আর মানে আর শরীর ভালো না থাকলে মনকেও এফেক্ট করে। তো দুটোর দিকেই খেয়াল রাখতে হবে। তো খুব বিজি লাইফস্টাইল রাখা একদমই ঠিক নয়। তো তো ফিজিক্যাল নিজের খাওয়া দাওয়া, শাকসবজি খাওয়া, ফ্রুটস খাওয়া, সিজনাল ফ্রুটস খাওয়া, ঠিক আছে, তো এইগুলো করতে হবে। আর মিনিমাম কিছু এক্সারসাইজেস তো করতেই হবে। তো এইগুলো করলেই ঠিক রাখা যাবে নিজেকে। এই দলে হাঁটা, দলে জিম করা বা লিস্ট একটা পার্টনারকে নিয়ে জিনিসটাকে করা, সেটা আপনি কতটা বিশ্বাসী? মানে একা একা নাকি একটু দল হলে অ্যাটলিস্ট একজন দুজন পিয়ার পাওয়া গেলে ইট ইজ বেটার? হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? অবভিয়াসলি পিয়ার পেলে বেটার, কেননা একজন আরেকজনকে মোটিভেট করতে পারবেন। ঠিক আছে, আর একজন আরেকজনকে ইন্সপিরেশন দিতে পারবেন। ঠিক আছে, ভালো লাগবে, কথা বললেন, কথা বলতে বলতে ধরুন পার্কে হাঁটলেন, ঠিক আছে, তো সেটা অবভিয়াসলি একসাথে রানিং করলেন, ঠিক আছে, তো একসাথে জিম করলেন, দ্যাট ইজ অবভিয়াসলি বেটার। দুজনকে ইন্সপায়ার করতে পারবেন একে অপরকে। একদমই রেকমেন্ডেড। আপনার কাছে যখন আপনি জানেন পেশেন্টকে দেখেই আপনি বুঝতে পারছেন ওজন কমাতেই হবে, সে পায়ের ব্যথার সমস্যা নিয়ে এসছে, ইত্যাদি ইত্যাদি, আপনি আপনার তরফ থেকে হাউ ডু ইউ মোটিভেট পিপল টু টেক এই জার্নিটা সিরিয়াসলি? তো প্র্যাকটিক্যালি আমরা যেটা অ্যাসেস করার চেষ্টা করি ওনার লাইফস্টাইলটা কিরকম, ঠিক আছে, উনি কি করেন, ঠিক আছে, ওনার অ্যাক্টিভিটি লেভেল কিরকম, সেডেন্টারি লাইফ কিনা নাকি প্রচুর কাজকর্ম করেন, এমন কিছু করেন কিনা যার জন্য ওনার মানে অর্থোপেডিক মেডিকেল কন্ডিশন যেগুলো আছে সেগুলো মানে এক্সাজারেট হতে পারে কিনা, সেই অনুযায়ী তাকে মোটিভেট করা। ঠিক আছে, তাকে বলা যে এইগুলো ধরুন করবেন না, এগুলো করলে আপনার সমস্যা হবে। বা যিনি একদমই কিছু হাঁটাচলা করেন না, দিন দিন ওয়েট বাড়ছে, আর ওয়েট বাড়লে ইনডাইরেক্টলি হাঁটুর সমস্যা বাড়ে, কারণ ওয়েটটা আলটিমেটলি হাঁটু বা কোমর দিয়েও ট্রান্সমিটেড হয়। ঠিক আছে, তো তাদেরকে মোটিভেট করা যে আপনারা হাঁটুন, আপনারা ব্রিস্ক ওয়াকিং করুন। ঠিক আছে, এক্সেসিভ
ওভার দ্য টপ কিছু বলি না, ঠিক আছে? তাছাড়া ফিজিওথেরাপিস্টের গাইডেন্সে কিছু এক্সারসাইজ দেওয়া, ঠিক আছে? তো এইগুলোই আমরা মেনলি পেশেন্টদের রেকমেন্ড করি। বিশেষ করে আমরা খেয়াল রাখি যে পেশেন্টের লাইফস্টাইলটা কিরকম। তো লাইফস্টাইল মডিফিকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার মানে ডক্টরস লাইফ, হাউ দে প্রেসক্রাইব থিংস। থ্যাংক ইউ সো ভেরি মাচ ডক্টর মুখার্জি, অ্যান্ড আপনি রোববারে আমাদের এত সময় দিলেন। আই হোপ we again get a lot of advice from you. What would be your last message? কারণ আজকে কিন্তু ফাদার্স ডে, সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডে ফর ফাদার্স, এবং আমাদের সকলের বাবাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এনিথিং স্পেশাল হ্যাপেনিং টুডে? হ্যাঁ, অবভিয়াসলি আমার মেয়ে আছে, ঠিক আছে? তো শি ইজ 6 years old নাও, তো একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার, ঠিক আছে? তো মেইনলি যেটা লক্ষ্য রাখতে হবে, আপনি যাই করুন এট দি এন্ড অফ দ্য ডে আপনাকে খাওয়া দাওয়া, ঘুম আর ফিজিক্যাল এক্সারসাইজ, এই তিনটে অ্যাডিকুয়েট হওয়া দরকার। Thank you so very much, Dr. Mukherjee, for your most precious time. আপনাকে জানাচ্ছি a very very happy Father's Day, and আশা করি আপনি আবার আমাদের সাথে থাকবেন, and with all your best wishes we will have a great journey ahead. Thank you sir, thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. আজকে আমাদের সাথে ছিলেন ডক্টর শুভময় মুখার্জি, এবং আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। অ্যান্ড এটা সবসময় ইম্পর্টেন্ট বোঝা দ্যাট উই নিড টু নো আওয়ারসেলভস ফার্স্ট, নিজের কি দরকার। এবং আমরা যারা জানি যে আমাদের অনেকটা জার্নি বাকি আছে, উই হ্যাভ টু অ্যাচিভ, উই শুড টেক ইট স্লোলি। এবং যদি কোনো সমস্যা থাকে, সিক প্রফেশনাল হেল্প, মানে গুগল ডাক্তার, ইউটিউব ডাক্তার ইত্যাদি নয়। We have to knock the right people at the right place. Apollo Multispeciality Hospitals is the address যেখানে সবাই অপেক্ষা করছে আমাদের মোটিভেটার্সরা to take us in this healthy journey forward. And while you are having this great journey ahead, there is always something to celebrate. এবং আমার মনে হয় that when we achieve our goals, এভারলাইটের একটা কালেকশন যেটা জাস্ট দিল ছুঁয়ে নেয়, জান ছুঁয়ে দেয়। লেটস হ্যাভ আ লুক। Senco Golden Diamonds in Everlight collection, and there is always something, a beauty that is waiting to be discovered. Everlight, don't take me lightly, এবং ফাদার্স ডে জন্য কিন্তু রয়েছে দারুণ অফার। So on screen you can see the great offers of Senco Golden Diamonds. Father's Day এই অফার কিন্তু definitely avail করছো, and let's celebrate the legacy of a father's love. मैनेजमेंट स्कूल के लिए परफेक्ट होगा। आफ्टर इट्स अ बिजनेस स्कूल, यू शुड लुक लाइक अ टाइकून। हाँ? क्या बात है? Suit not suiting you? No, this suit is great, but Dad, I was thinking
See, I know मेरे लिए आपके great expectations है कि I'll do my MBA, आपकी तरह businessman बनूंगा, carry on the family legacy. Sorry, मैं आपकी जैसा नहीं हूँ. मुझे business स्कूल नहीं जाना है. I want to do filming. In fact, मुझे film स्कूल में scholarship भी मिल गई है. And you know what? They really love my short film. पता है मुझे. पता? देखो बेटा, my father was a doctor. I'm a businessman. अपनी लाइफ की स्क्रिप्ट लिखना is up to you. मेरा एक्सपेक्टेशन तो एक ही है, that you are happy. My job is to be proud of you, no matter what you do. फिर ये सूट किस लिए? अरे, जब बेस्ट डायरेक्टर का अवार्ड लेने जाओ, ये पहन के जाना. Perfect. Just like Spielberg. जिनकी असली लेगेसी उनका प्यार है, उनको हैप्पी फादर्स डे. अहम मेंस ज्वेलरी बाय सेनको गोल्ड एंड डायमंड्स. Father's Day offer on screen, and we wish each and all of you a very 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 happy Father's Day. আমার মনে এমন একটা দিন যেখানে আমরা আমাদের বাবাদের জড়িয়ে ধরে বলবো আরো একবার we love you, and to all the fathers of the world, thank God you are there. তার জন্যই কিন্তু আমরা রয়েছি. And with this আমাদের অনুষ্ঠান হবে শেষ, কিন্তু তার আগে যদি নাই জানালাম যে আরজি সেলুলার্স এ হোয়াটস নিউ, তাহলে কি ঠিক হবে? Great offers, and to everybody, যাদের যাদের কাছে রয়েছে ক্রেডিট কার্ড, 6 মাসের ইএমআই তে all cards এ 6 মাসের ইএমআই তে you can buy any product from RG Cellulars. Phone number 9831544559. So definitely go and gift your father and make his Father's Day even more precious. With this আজকের এপিসোড করছি শেষ. I hope we had a lot of information from Dr. Mukherjee এবং আমাদের এই এপিসোডের শেষে with my heartfelt gratitude, I want to extend my sincere thanks to Apollo Multispeciality Hospitals, Senco Gold and Diamonds, and RG Cellulars, and you. So আজকে সানডে, টেক কেয়ার অফ yourself, have a lot of me time, we time, এবং পুরো সিস্টেম রিবুট করে সোমবার থেকে হই হই করে সপ্তাহ চলুক. সবার সাথে আবার শিগগিরই দেখা হবে. প্লিজ টেক কেয়ার. টাটা. হ্যাভ আ গ্রেট সানডে.